হ্যাঁ, এখন মিউ মিউ করে বেটা। সে সময় সারদার টাকায় ও একটা চ্যানেল খুলেছিল, সারদা কোম্পানির টাকায় চ্যানেল খুলেছিল, আর 24 ঘন্টা ও টিভিতে বসে লোককে খালি বুঝিয়ে যেত। কি বুঝিয়ে যেত? ও বোঝাতো যে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছে মহিষাসুর, আর মমতা হচ্ছে দুর্গা। দুর্গা যেমন মহিষাসুরকে বধ করেছিল, ঠিক তেমনি মহিষাসুর বুদ্ধদেবকে বধ করেছে মমতা। বিরাট ক্রেজ তৈরি হয়েছিল মমতা ব্যানার্জি, এটা ঘটনা। তার বিরাট জনপ্রিয়তা তৈরি করা হয়েছিল। আর এই তৈরি করার জন্য যা যা নেটওয়ার্ক তৈরি করা দরকার, সব নেটওয়ার্ক আমি তোমাদেরকে বলবো। সে সময় তো অনেকের মনে থাকার কথা, আজকের এই যে এবিপি আনন্দ চ্যানেল দেখো না তোমরা, এবিপি আনন্দ ছিল না, তখন ছিল স্টার আনন্দ। এই স্টার আনন্দ চ্যানেল যখন সূচনা হলো, জানো এই চ্যানেলের বিজ্ঞাপন কেমন করে দেওয়া হতো জানো? স্টার আনন্দে বলতে, জানলার কাঁচ যদি ভাঙে ভাঙুক, কারণ মোটা মাথা যদি ফাটে ফাটুক, নড়ে চড়ে উঠুন, নতুন কিছু করুন, নতুন কিছু ভাবুন। তার মানে এদেরকে পাল্টে দাও। ওরা ঢাই করে দেখলে টিভিতে একটা ছেলে ক্রিকেট খেলছিল, ঢাই করে জানলায় লাগলো, জানলার কাঁচ ভেঙে গেল। ওই জানলার কাঁচ যদি ভাঙে ভাঙুক, ঠিক আছে। একটা ক্রিকেটে বল মারলো, গিয়ে একজনের মাথায় লাগলো, একটু মাথা ফেটে গেল। কারণ মোটা মাথা ফাটে যদি ফাটুক, নড়ে চড়ে উঠুন, নতুন কিছু করুন, নতুন কিছু ভাবুন। দেখুন স্টার আনন্দ। এই সব চ্যানেলের মধ্যে দিয়ে বিষাদঘাত তৈরি করা হয়েছিল সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম কে ভিলেন বানানো হয়েছিল। সমস্ত মানুষের মগজ ধোলাইয়ের ব্যবস্থা। সে যেখানে যাচ্ছে, চা দোকানে বসছে, সেখানে সিপিএম মানে হারমাত। ট্রেনে বাসে যাচ্ছে, সেখানে কাগজ পড়েছে বা রাত্রেবেলা টিভিতে দেখেছে, হজম করতে পারছে না তাপসী মালিকের পোড়া দেহ কেমন করে একটা মেয়েকে পুড়িয়ে মেরে দিল সিপিএম এর হারমাতরা, মেলাতে পারছে না। ঠিক আছে, মানে সিপিএম কে দেখলে মানে মাপ, ওদেরকে পেটো, ওদের থেকে খারাপ আর নৃশংস কিছু নেই। অথচ মানুষ বিচার করলো না। হ্যাঁ, যে সিপিএম মানে তো এখানে তপন সাঁতরা গো, সিপিএম মানে তো এখানে গোবিন্দ সাঁতরা, সিপিএম মানে তো মোহন পুরকুত ছিল। এদেরকে তো সিপিএম মালি তো হালিম মল্লিককে দেখেছে সিপিএম। আচ্ছা, এদেরকে দেখে কোনদিন এটা মনে হতো যে এরা এইরকম হারমাত, এরা লোককে খুন করতে পারে? এরকম কোনোদিন মনে হতো কারুর? আমরা সিপিএম এর নেতারা 5 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল স্বপন দাস, সাইকেলে করে যেত, বাড়িতে কোনোদিন গাড়ি আনতেও আসতো না, অথচ গাড়ি পেতেন। কিন্তু বাড়িতে গাড়ি আনতে ওনাকে আনতে আসতো না, গাড়ি ছাড়তেও আসতেন না, উনি গাড়ি চাপতেন না, উনি গাড়ি চাপতেন না। দেখেছে তো লোকজন। তারপরেও সিপিএম কে হারমাত বানানো হলো, খুনি বানানো হলো, জল্লাদ বানানো হলো। সরকার পাল্টে গেল। সরকার পাল্টে যাওয়ার পর সিপিএম কে প্রথমে কোতল করা শুরু হলো। নির্বাচনের ফলাফল বেরিয়েছিল 11ই মে, 13ই মে 2011, 14ই মে একদিনে 4টে লাশ পড়েছিল। 4জনই ছিল আমাদের পার্টির নেতা, বুঝলে। জিতেন নন্দী আমাদের নেতা ছিলেন, 65 বছরের বৃদ্ধ বয়স্ক মানুষ, প্রাইমারি স্কুলের টিচার, রিটায়ার করেছিল। সকালবেলা ভোটের রেজাল্ট বেরিয়েছে, সকালবেলা বাজারে একটা ছোট পার্টি অফিস আছে, টালির চালের পার্টি অফিস, এই পার্টি অফিসে বসছিল। এই সব গুন্ডারা গিয়ে 65 বছরের বুড়োটাকে, তাকে চাগিয়ে চ্যাংদোলা করে নিয়েছে, কুপিয়েছে টাঙিয়ে দিয়ে, রক্তাক্ত করেছে। আমাদের পার্টির প্রতিনিধি মোহাম্মদ সেলিম এইসব জায়গায় পৌঁছেছিলেন, যেখানে লাশ হয়ে গেছে ওখানে পৌঁছেছিলেন। 1 মাসের মধ্যে 30 জন সিপিএম এর নেতা কর্মীকে খুন করা হয়েছিল, 1 মাসের মধ্যে। 50,000 আমাদের কর্মী ঘর ছাড়া হয়েছিল। শুধু তাই না, 80,000 মিথ্যে মামলা হয়েছিল। কথা বলতে দেব না। মুখ্যমন্ত্রী টিভির পর্দায় বলছে 10 বছর মুখে লিউটিকো প্লাস লাগিয়ে বসে থাকো, একটা কথা বলবে না।
হাজার হাজার পার্টি অফিস দখল হয়েছে, নয় তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, রাতারাতি রং করে দেওয়া হয়েছে। শুধু সিপিএম কে করা হলো তা না, মমতার সঙ্গে কংগ্রেস ছিল, জোট সরকার হয়েছিল, মহাজোটের সরকার। 7 মাসের মধ্যে কংগ্রেসকে সরকার থেকে তাড়ালো, তারপরে কংগ্রেসকে মারা শুরু হলো। শেষে হলো বিরোধী থাকবে না, বিরোধী শূন্য করে দাও। পঞ্চায়েতে তুমি দাঁড়াবে বলেছো আমাদের বিরুদ্ধে, যদি কেউ নমিনেশন করার চেষ্টা করে, তার বাড়িতে গুন্ডা বাহিনী গেছে, তার ছেলে মেয়ের সামনে, বউয়ের সামনে তাকে হুঙ্কার দেওয়া হয়েছে। এরপরও দম রেখে সে যদি নমিনেশন করতে যেত, তাহলে বিডি অফিসে গিয়ে সেখানে গুন্ডা বাহিনী দাঁড় করানো আছে, সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করে রেখে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। তারপরেও দম রেখে যদি ভোট করাতো, ভোটেও যদি মানুষকে নিয়ে ভোট করাতো, দখল করতে যদি না পারতো, গণনা কেন্দ্রে গিয়ে জিতে গেছে, তাকে চড় থাপ্পড় মেরে তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নেওয়া হতো, আর যে হেরে গেছে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো। এসব হয়েছে না হয়নি? অসংখ্য লোক ভোট দিতে পারেন। বিরোধী শূন্য পশ্চিম বাংলা, কোন বিরোধী এখানে, যেদিকে তাকাও সব তৃণমূল। মানুষকে কোনো কথা বলতে দেবো না, কেউ কথা বলতে পারবে না। সমস্ত প্রতিবাদের অধিকার কেড়ে নেওয়া হলো। আমরা দুর্বল হয়ে গেলাম, স্বাভাবিক, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। জীবনের মায়া তো সকলে তো জীবনকে ভালোবাসে। তৎসত্ত্বেও আমরা কিন্তু ইঁদুর গর্ত খুলে ইঁদুর গর্তে ঢুকে যাইনি। আমরা ধীরে 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 পরিস্থিতিকে বুঝিয়ে আমরা এগোনোর চেষ্টা করেছি। কিন্তু বিরোধী শূন্য পশ্চিমবাংলায় মমতা একদিকে যেরকম মুসলিম মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন জুগিয়ে পশ্চিমবাংলায় এসেছিল, এটা মনে রাখতে হবে, মুসলিম মৌলবাদের পিঠে চেপে মমতা এসেছিল। সরকারে এসে ইমামদের ভাতা ঘোষণা করেছিল। দুঃখজনক হচ্ছে এইটা যে মুসলমান সমাজের মানুষের পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ হয়নি, সমালোচনা হয়নি। আচ্ছা, একটা রাজ্যে, যে দেশটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, সে রাজ্যের যত মানুষ আছে তারা তো ট্যাক্স দেয়, তাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। ট্যাক্স কি একটা ধর্মের লোক দেয়? হিন্দু মুসলমান সবাই ট্যাক্স দেয় তো। আচ্ছা, সেই ট্যাক্স নিয়ে মুসলমান ধর্মের ইমামদের, একটা ধর্মের ইমামদেরকে কোনোদিন চাঁদা দেওয়া, ভাতা দেওয়া যায়? ভাতা দেওয়া শুরু হলো। একটা রেড রোডেতে নামাজ হবে, ঈদের নামাজ হবে, প্রত্যেক বছর হয়, আমার জন্মের আগে থেকে হয়। হাজার হাজার লোক নামাজ আদায় করে ঈদের দিনকে। মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি, সে গিয়ে রেড রোডেতে গিয়ে মুসলমান মায়েরা যেমন করে নামাজ আদায় করে, সেও নামাজ আদায় করতে বসে যায়। বোঝো ঠেলা। সেই ছবি আবার পাড়ায় পাড়ায় টাঙানো হয়েছে। আর উল্টো দিকে এই পঞ্চায়েত লুটে পুটে খাওয়ার জন্য বিরোধীরা যাতে কোনো কথা বলতে না পারে, সেজন্য লুম্পেন বাহিনী তৈরি করা হয়েছিল। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে লুম্পেন বাহিনী তৈরি করা হয়েছে। তোমরা ভালো করে দেখো, সেই প্রত্যেকটা লুম্পেন বাহিনীর সর্দার কিন্তু মুসলমান লোকজনদেরকে রেখেছিল। ওরা প্রত্যেকটা, তাদেরকে দিয়ে বোম্বা দিয়েছে, তাদেরকে দিয়ে গুন্ডাগারাবি করিয়েছে, আর তাদের সর্দারদের ফুলে ফেপে উঠেছে। তারাই ছিল নেতাদের কালেক্টর। মানে এখান থেকে যা কামাবে সেই কামিয়ে নেতাদের কাছে পৌঁছে দেবে, আর একটা অংশ নিজেরা বগরা করে লুটে পুটে খাবে। প্রত্যেকটা অঞ্চলে দেখো, সব লুম্পেন বাহিনী, যারা বুথ দখল করবে, ছাপ্পা করবে, যারা কথা বলতে দেবে না, যারা বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিচার করবে, ডেকে নিয়ে এসে হামলা করবে, এসব ঘটনা ঘটেছে তো। আর এই সবকে মূলধন করেই আমাদের পশ্চিমবাংলায় গজিয়ে উঠেছে হিন্দুত্ববাদী আরএসএস মৌলবাদ। যখন গণতন্ত্রহীন পশ্চিম বাংলা, যখন কথা বলার কোনো অধিকার নেই, খোলা মাঠে খেলার জায়গা পেয়েছে আরএসএস। পাড়ায় হঠাৎ মন্দির গজিয়ে উঠেছে। কে মন্দির করলো, কারা চাঁদা দিল? আমি তো এরকম অনেক মন্দির চিনি, যা পেল্লাই মন্দির তৈরি হয়েছে না, কারা চাঁদা দিয়েছে আমি অনেককে জিজ্ঞেস করেছি গো, আমার পাড়াতে আমি জিজ্ঞেস করেছি যে হ্যাঁ, ছাঁদারা পাড়ায় যে মন্দিরটা তৈরি হলো,
এইসব পাথর পাথর সেদিন কি টাকা দিল অনেকে বলতে পারছে না, অনেকে বলতে পারছে না। এই হঠাৎ গজিয়ে ওঠা মন্দিরগুলো তাদের ঠেক তৈরি হলো, অসংখ্য স্কুল তৈরি হলো আরএসএস পরিচালিত স্কুল। যে আরএসএস পরিচালিত স্কুলগুলো ছিল বিষাদগার তৈরি করার পাঠশালা। আমাদের ন্যাশনাল হাই রোডের ধারে তোমরা কোনদিন যাবে, সারদা শিশু মন্দির বলে একটা স্কুল আছে, আরএসএস এর স্কুল। ওখানে তো 5 পর্যন্ত পড়ানো হয়, ওর পরে ওখান থেকে 10 পর্যন্ত পড়ানোর স্কুল তৈরি, এখন 12 পর্যন্ত পড়ানোর স্কুল হয়েছে সরস্বতী বিদ্যা মন্দির। যে স্কুলে ক্লাস 7 এর যদি ইতিহাস বই কেউ পড়ে, সে কোনোদিন, ছেলের নাম পল্টু, সে কোনোদিনই ইকবালকে তার বন্ধু বলে মনে করবে না, চির শত্রু বলে মনে করবে ইকবালকে। এমনই বীজ ঢোকানো হয়েছে শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে। এরকম অসংখ্য স্কুল তৈরি হয়েছে। আরএসএস এর দারুণ পরিকল্পনা, দারুণ ছক। হিন্দু ধর্মের যত লোকাচার আছে, যত পুজো পার্বণ অনুষ্ঠান, বুঝলে, সব অনুষ্ঠান করে ব্যবহার করেছে ধর্মের নামে। আমি তোমাদের উদাহরণ দিই, শিবরাত্রি, বাপের মাথায় বাবার মাথায় জল ঢালতে যাবে, বুড়ো শিবের মাথায় সব গাড়ি নিয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, গাড়িতে চেপে সব যাচ্ছে, যাচ্ছে বুড়ো শিবের মাথায় জল ঢালতে, আর ডিজেতে গান বাজছে জয় শ্রীরাম, হাতে হনুমানের পতাকা। আবার সব ড্রেস কোড তৈরি করে দিয়েছে, সে অদ্ভুত সব। কালো রঙের ধুতির মতো করে পরে আছে, গেরুয়া ওই টি শার্ট, আমি বলবো না, ফতুয়া, ঠিক আছে। আবার কপালের তিলকটা আমাদের এখানে বৈষ্ণবদের মতো নয়, বৈষ্ণবদের মতো নয়, এই কপালের তিলকটা এইরকম, সে উত্তর ভারতের সাধুদের মতো, নয়া সাধু সব গজিয়ে উঠলো। আবার সেই নয়া সাধুরা এখন দেখি কেউ কেউ গেরুয়া ওড়না পরে, আরে মোটরসাইকেল নিয়ে এরকম করে সাধু যাচ্ছে, এত সাধু দেশে ঘুরে বেড়াচ্ছে। এ তো সব নতুন সার্কাস বলে আমার কাছে মনে হচ্ছে। আসলে আরএসএস খোলা ময়দানে কাজ করেছে, আর তার জন্য তারা বিপুল টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে। একদিকে তাকে চোখের সামনে দেখানো হয়েছে, আরে পশ্চিম বাংলাটা পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। তুই জানিস মুসলমানরা এত বেড়েছে, এত বাড়ছে, 2045 সালের মধ্যে পশ্চিম বাংলার জনসংখ্যার বিন্যাস পাল্টে যাবে, হিন্দু আমরা কমে যাবো আর মুসলমান বেশি হয়ে যাবে। কারণ ওরা 5-7টা করে বিয়ে করে, অসংখ্য ছেলে পিলে, তো ওরা জন্ম নিয়ন্ত্রণ করে। হিন্দু খাতরা में, হিন্দু খুব বিপদে আছে। তাহলে আমরা হিন্দুরা এক হও না। অনেকে বলছে বিজেপি এসে গেছে, আমি বলছি বিজেপি 2019 সালে এসে গেছে, 2019 সালে পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল আমার ব্যাগে আছে, আমি তোমাদের পাড়া ধরে ধরে, বুথ ধরে ধরে বলতে পারি। এই গোটা বৈর অঞ্চলে যেখানে সব হিন্দু ভোট আছে, একটি বুথে তৃণমূল জিতেছিল, সেই বুথে ছোট অংশ, বাকি সব বুথে তৃণমূল হেরেছে, বিজেপি জিতেছে। 2019 সালে, 19 সালের রেজাল্ট যেদিন বেরিয়েছিল, গণনা কেন্দ্রে দাঁড়িয়ে আমি, তৃণমূলের নেতারাও ছিল, বিজেপি তৃণমূলের নেতাদেরকে আমি বলেছিলাম বিজেপি পশ্চিম বাংলায় আসা শুধু সময়ের অপেক্ষা। 19 গেল, 21 গেল, 24 গেল, নতুন পশ্চিম বাংলায় একেবারে পরিষ্কার চিত্র, হিন্দু পাড়া মানে বিজেপি, মুসলমান পাড়া মানে তৃণমূল। এমন চাপ এই আরএসএস, হিন্দু সংহতি, হিন্দুত্ববাদীরা এমন চাপ তাদের, যে তাদেরকে পাল্লা দেওয়ার জন্য মমতাকে প্রমাণ করতে হবে সে অনেক বেশি বড় হিন্দু। সেজন্য দুর্গাপুজোকে চাঁদা দেওয়া শুরু হলো 1,10,000 করে প্রত্যেকটা পুজো কমিটিকে, ক্লাবকে চাঁদা দিতে হবে, সাহায্য দিতে হবে। তারপরে জগন্নাথের মন্দির তৈরি করতে হবে, মন্দিরের প্রসাদ, এই কেউ কোনদিন আমরা ভেবেছি মন্দিরের প্রসাদ দেওয়া হচ্ছে রেশন দোকান মারফত, সেসব প্রসাদ বন্টন করো।
এমন চাপ, এই পরিবেশ পশ্চিমবাংলায় গড়ে তোলো, হিন্দুদেরকে মুসলমানের দুশ্মনে পরিণত করা হলো, আর মুসলমানকে হিন্দুদের দুশ্মনে পরিণত করা হয়েছে। সমস্ত এজেন্ডা, আমি কি খাবো, আমি কি পড়বো, আমার ছেলে স্কুলে যাচ্ছে, আদৌ সেখানে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, গাঁটের টাকা খরচ করলে তবে আমি স্বাস্থ্যের চিকিৎসা ট্রিটমেন্ট পাবো, ঠিক আছে, আমার কি হবে আমি কিছু জানি না। এই সব কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে থেকে উড়ে চলে গেল। এখন কিছু করার নেই, আমাদের হিন্দুদের সব এক হতে হবে, ঠিক আছে, মুসলমানরা বহুত বার বেড়েছে, ঠিক আছে, এদেরকে টাইট করতে হবে। আর উল্টো দিকে একটা ভাষ্য তৈরি করা হলো, এখন কিছু করার নেই, বিজেপি এসে যাবে, তাই কিচ্ছু করার নেই, এখন সব ভোট দিদিকেই দিতে হবে, কিচ্ছু করার নেই, নাহলে বিজেপি এসে যাবে তো। এই একে ইংরেজিতে বলে বাইনারি, বাংলায় হচ্ছে মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, তারপরে রাজনৈতিক মেরুকরণ ঘটানো। আমরা যারা এই কুলি কামারদের নিয়ে কাজ করি, হ্যাঁ, লাল ঝান্ডা নিয়ে চাষিদের কথা বলি, শ্রমিকদের কথা বলি, বেকার যুবকদের কথা বলি, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, বলে ওই সব কথা এখন চলবে না। কিংবা যখন বলি তখন বলে হ্যাঁ ঠিকই কথা তোমরা বলছো বটে, তবে এখন ওসব নেবে না তোমাদের কথা। বললো আগে রাম তারপরে বাম, আগে রামকে নিয়ে আসতে হবে তবে বাম আসবে। আসলে এই যে আগে রাম পরে বাম, এটা কিন্তু হিন্দুত্ববাদীরাই ঠিক করে দিয়েছিল, এই ভাষ্য ওরা নির্মাণ করে দিয়েছিল। আমি তোমাদের বলবো যে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েই তৃণমূল চলে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা পশ্চিমবাংলায়, বিজেপি আসাটা ছিল সময়ের অপেক্ষা। যে পরিবেশ পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, আমরা মানুষকে অনেক চেষ্টা করেছিলাম বোঝানোর, অনেক চেষ্টা করেছি, আমাদের যা শক্তি ছিল সেই শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে আমরা জীবন জীবিকা রুটি রুজির কথা মানুষের কাছে তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম এই আগুন নিয়ে কেউ খেলবেন না, আসুন এই দুয়ের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে, সব মানুষকে এক হতে হবে। এরপরেও মানুষ কিন্তু আমাদের কথা নিল না, নেয়নি। এমন একটা অদ্ভুত পশ্চিমবাংলায় বৈপরীত্য তৈরি হয়েছিল, এমন অদ্ভুত একটা মেরুকরণ তৈরি হয়েছিল। এখন এই যে পরিবেশ পরিস্থিতি ইত্যাদি তৈরি হলো পশ্চিমবাংলায়, তৃণমূল গেছে, বিজেপি এসছে, বহু মানুষ আতঙ্কিত, বহু মানুষ শঙ্কিত। কারণ এটা মনে রাখতে হবে, বিজেপি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। বিজেপি পার্টিটাকে বিজেপি চালায় না, বিজেপি পার্টিটাকে চালায় আরএসএস। যে আরএসএস একটি ভয়ঙ্কর আধা সন্ত্রাসবাদী রাজ সংগঠন, ফ্যাসিবাদী সংগঠন। এই আরএসএস নতুন ভাষ্য তৈরি করেছে জানেন, এই হিন্দু পাড়ায় দেখবেন বহু ছেলের মগজে ঢুকিয়ে দিয়েছে। যারা দেখবেন করেছে, বিজেপি করেছে বা করছে, অল্প একটু লেখাপড়া জানে, ঠিক আছে, আমাদের মধ্যে যে ইতিহাস চেতনা গড়ে উঠেছে, আমরা যে ইতিহাস পড়ে আমাদের দেশকে চিনেছিলাম, যে রবীন্দ্রনাথ পড়ে আমাদের দেশকে চিনেছিলাম, যে দেশ ভাবনা আমাদের মধ্যে গড়ে উঠেছে, এই সব ভাবনাকে ওরা নিকেশ করে দেবে। অনেকে বলছে বিজেপির বিরুদ্ধে লড়াইটা ভোটের লড়াই, না ভোটের লড়াই না। কে বললো ভোটের লড়াই? শুধু ভোটের লড়াই তো বটেই, কিন্তু এটা একটা বিরাট লড়াই, ভাবনার লড়াই, রাজনৈতিক লড়াই, সাংস্কৃতিক লড়াই। কারণ এই মগজে বীজ ঢেলে দেওয়া হয়েছে। বলছে ভারতবর্ষ তো প্রাচীন, সেই সুদূর প্রাচীন কাল থেকে হিন্দুদের দেশ, প্রাচীনকাল, সুদূর প্রাচীনকাল থেকে হিন্দুদের দেশ, মুনি ঋষিদের দেশ। সেই গুপ্ত যুগ, সেই মৌর্য যুগ, কুষাণ যুগ, যুগ যুগ ধরে এখানে হিন্দুদের পবিত্র দেশ ছিল ভারতবর্ষ। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু একটা পরম্পরা। যুগে যুগে কালে কালে এই হিন্দু ধর্ম বিবর্তিত হয়েছে। বলছে বৌদ্ধ ধর্ম, বলছে বৌদ্ধ ফৌদ্ধ কিছু না, বৌদ্ধ ধর্ম ও তো হিন্দুই।
জৈন বলছে ও তো হিন্দুই। আর এই হিন্দুদের উপরে সব থেকে প্রথম আগ্রাসন নেমে এসেছিল 1192 সালে তুর্কি আক্রমণের মধ্যে দিয়ে। মোহাম্মদ ঘড়ি ভারত আক্রমণ বলছিল মুসলমানরা আমাদের এই পবিত্র হিন্দুদের মাটিকে সব প্রথম আগ্রাসন করেছিল, অপবিত্র করেছিল। এরা যখন এসেছিল এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে এসেছিল। এরা প্রথম আগ্রাসনকারী। মুসলমান আগ্রাসনকে ঠেকানোর জন্য লক্ষ লক্ষ মন্দিরকে ওরা ধ্বংস করেছে, লুট করেছে। আর এই হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, ধর্ম রক্ষার জন্য কোটি কোটি হিন্দু বীর জীবন দিয়েছে। ওই যে সেজন্যই রানা প্রতাপ আমাদের কাছে হিরো, সেজন্য ছত্রপতি শিবাজী সে আমাদের কাছে হিরো। এভাবেই ভাষ্য তৈরি করা হয়েছে। অথচ ইতিহাস থেকে আমরা এই কথা কোনোদিন পাই না। মুঘলরা 700 বছর রাজত্ব করেছে আমাদের দেশে। 700 বছর। যে মুঘল সম্রাটরা ছিল, সে আকবর হতে পারে, বাবর হতে পারে, তাদের বেশিরভাগ সেনাপতি ছিল হিন্দু। হিন্দু সেনাপতি রেখেছিল তারা। তারা নিজেরা মুসলমান ছিল, কিন্তু কোনোদিন তাদের এরকম মনে হয়নি যে ভারতবর্ষে তো বেশিরভাগই হিন্দু, আমরা তো কিছু মুসলমান আছি। কোনোদিনই মনে হয়নি যে জোর জবরদস্তি করে হিন্দুদেরকে মুসলমান বানিয়ে নিতে হবে। কোনোদিন তারা এটা মনে করেনি। আর মিলেমিশে আমরা সব একাকার হয়ে গেছি। এটাই তো আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ তার নানা কথায় বলেছেন না, হেতাহে আর্য হেতাহে অনার্য, সখুন পাঠান মোগল এক দেহে হলো লীন। নানা মানুষ নানা দেশ থেকে, নানা জাতি থেকে এসেছে, এসে আমাদের এই গোটা ভারতবর্ষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সমস্ত কিছু বাদ্যযন্ত্র, আমাদের সংস্কৃতি, আমাদের সমস্ত প্রবাহের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। একাকার হয়ে গিয়েই তো এই ভারতটা গড়ে উঠেছে। কেজি বলে তুমি গানের সঙ্গে যে ডিগি তবলাটা বাজাও, এই ডিগি তবলাটা হিন্দুদের বাদ্যযন্ত্র। হ্যাঁ, এই বাদ্যযন্ত্র আরব দুনিয়া থেকে এসেছিল। যদি ইসলামিক সভ্যতা আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত না হতো, তাহলে এই ডিগি তবলাটাকে আমরা কোনোদিন পেতাম না। এই যে বিরিয়ানি খাই আমরা, এই বিরিয়ানিটা কি কাদের খাবার? এই বিরিয়ানিটা কারা আমাদের দেশে নিয়ে এসেছিল? এ তো মুঘলরা প্রথম নিয়ে এসেছিল। বিরিয়ানি বলে কোনো খাবার এই আমাদের ছিল না তো এখানে। আমাদের সবকিছুর সঙ্গে সবকিছু মিশে আছে। তাই ওরা ভাষ্য নির্মাণ করে বলল আসলে ইংরেজরা মুসলমানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে না হিন্দুদেরকে খানিকটা বাঁচিয়েছিল। তাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে লাভ নেই। সেজন্য দেখবে আজকে যারা গেরুয়া পতাকাধারী আছে না, একটা হিন্দুত্ববাদীর নাম কেউ বলতে পারবে না যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য যে লড়াই হয়েছিল, আজাদির জন্য যে লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে তারা অংশ নিয়েছিল। বরঞ্চ আমাদের দেশের বীর বিপ্লবী স্বাধীনতা বীরগুলোকে যখন আদালতে বিচার হচ্ছিল, এই হিন্দুত্ববাদী উকিলগুলো তারা আমাদের বিপ্লবীদেরকে কি করে ফাঁসি দেওয়া যায় সেজন্য তারা সরকারি উকিল হিসেবে ভূমিকা পালন করেছে। এইসব করেছে তো। এরা কোনোদিন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি। তারা বলছে যে তাদের এই হিন্দুত্ববাদটাকে, হিন্দুত্ববাদ মনে রাখবেন এটা একটা রাজনীতি, হিন্দু ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন আল কায়দার সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, তেমনি হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই। হিন্দুত্ববাদটা একটা রাজনীতি। আমি তোমাদের ছোট্ট একটা উদাহরণ দেবো। ওরা যে ভাবধারা গড়ে তুলেছে, যে ফর্মা তৈরি করেছে আরএসএস, ওদের ফর্মায় পড়লে তবে হিন্দু, নাহলে তুমি হিন্দু নয়। কিন্তু আচ্ছা, আমাদের হিন্দুদের মধ্যে যারা সাঁওতাল, কুলভিল, মুন্ডা, শবর, আদিবাসী, তফসিল যারা আছে, এগুলো ওরা হিন্দু মনে করে? এদের কাউকে ওরা হিন্দু মনে করে না। সেজন্য তুমি উত্তরপ্রদেশ যাবে, কেউ যদি কোনোদিন উত্তরপ্রদেশ যাও না, অনেক সব বারাণসীতে যেত আগে, এখন সেটার নাম সবাই বোঝে বেনারস। বেনারস স্টেশনে নামবে, নেমে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছ, তুমি দেখবে ওখানে সব দোকানদানি আছে, বাজার আছে। তুমি দেখবে দূরে দূরে কিছু দোকান আছে ঝুপড়ির মতো,
সে দোকানগুলোর সামনে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, সে মানুষগুলো দেখলেই তুমি চিনতে পারবে। আর উঁচু জাতের মানুষগুলো, তারা একেবারে কাঁচ ভরা এসি লাগানো দোকানগুলোতে বাজার করে। দেখবে আমাদের সঙ্গে যদি এখানে কথা হয় না কোনো মানুষের, এটা কথা আমরা তো মুখোমুখি চোখ রেখে কথা বলি তো। ওদের ওখানে যারা আদিবাসী আছে, নিচু জাতের লোক আছে, জনজাতি আছে, দলিত আছে, এই দলিতদের হিম্মত নেই যোগী আদিত্যনাথের রাজ্যে কোনো উঁচু জাতের লোকের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে, তাকে এরকম ভাবে মাথা নিচু করে কথা বলতে হবে, ঘাড় নেড়ে কথা বলতে হবে। বর্বরচিত অত্যাচার এদের উপর নেমে এসেছে। আসলে বিজেপি আরএসএস যে হিন্দুত্বের কথা বলে, সেই হিন্দুত্বে এই গরিব আদিবাসী তাদের কোনো মূল্য নেই। সেজন্য তাদের জল থেকে উৎখাত করে দাও, তাদের জমি থেকে উৎখাত করে দাও, তাদের পাহাড় থেকে উৎখাত করে দাও। এই পাশের মণিপুর রাজ্য জ্বলছে আগুনে, একদিন না, দুটো ডবল ইঞ্জিনের সরকার, রাজ্য মুখ্যমন্ত্রী বিজেপির, দিল্লিতে মোদি। আচ্ছা, ওখানে লড়াই হচ্ছে কাদের সঙ্গে কাদের? দুটো জাতের মধ্যে লড়াই হচ্ছে, দুটোই হিন্দু, কিন্তু একটা মেইতেই আর একটা কুকি। মেইতেইরা মাইশ্যদের মতো, তারা মণিপুর রাজ্যের সমতল ভূমিতে বাস করে, আর কুকি যারা, তারা পাহাড় বনাঞ্চলে বাস করে, তাদের কোনো অধিকার নেই। ওরা চেষ্টা করছে এই কুকিদেরকে ওই পাহাড় জঙ্গল থেকে উৎখাত করে তাদের জায়গা ফায়গা সব দখল করবে, সেখানে বড় বড় কোম্পানিকে নিয়ে আসবে। মাটির নিচে ওদের বিপুল প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, ওদেরকে যদি উৎখাত করে দিতে পারি, তাহলে ওই পাহাড়গুলো জঙ্গলগুলো আমি আদানি আম্বানি বড় বড় কোম্পানিকে দিয়ে দিতে পারবো, কারণ ওদের টাকাতেই তো পদ্মফুল ফুটেছে। বুঝতে হবে যে এদের পিছনে বিপুল পরিমাণ ফান্ডিং করছে আরএসএস এর পিছনে, হিন্দুত্ববাদীদের পিছনে ব্যাপক পরিমাণ টাকা ফান্ডিং করছে আদানি আম্বানিরা। আমি তোমাদের ছোট একটা উদাহরণ দেবো, জানো, এই কুম্ভ মেলা হয়েছিল না, হ্যাঁ, চৌরাস্তা থেকে বাস ছাড়া হয়েছিল কুম্ভ মেলায় স্নান করতে যাওয়ার জন্য। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কুম্ভ মেলা কাগজে বিজ্ঞাপন দিচ্ছে আর টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, বলছে 60 কোটি ছাড়িয়ে গেছে। মোদির ছবি, কুম্ভ মেলার সেই দৃশ্য, বলছে 60 কোটি নাকি লোক প্রয়াগরাজে স্নান করেছে, পুণ্য স্নান করেছে, 60 কোটি। তা যে গিয়েছিল আমার পাড়া থেকে একজন, তাকে আমি ধরেছি, এরা 60 কোটি বলছে। 60 কোটি কি বলছে? কদিন আগে আমি দেখলাম তো 65 কোটি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, 141 কোটি লোকের মধ্যে তা মুসলিম তো আছে আমাদের এখানে, সেটা 30, 32, 35 কোটি হবে। ওগুলো চান করতে গেছিল নাকি? হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা একটা হাইপ, একটা গুজব তৈরি করা হলো যে এত বছর পরে আবার হবে। হ্যাঁ, তোমরা যারা পাপ করেছো, যা গুনাহ করেছো, সব গিয়ে ওই পবিত্র জলে স্নান করলেই তোমরা 7 খুন মাফ হয়ে যাবে, একেবারে স্বর্গে চলে যাবে একেবারে সোজা। এখান থেকে বাস ভাড়া করেই পচা জলে চান করতে গেছে। 3 লক্ষ কোটি টাকা খরচ হয়েছে কুম্ভ মেলার জন্য, 3 লক্ষ কোটি। হ্যাঁ, কারা দিয়েছে এই টাকা? আদানিরা দিয়েছে, আম্বানিরা দিয়েছে। এসব ফান্ডিং করা হয়েছে দেশব্যাপী মানুষকে উন্মাদ বানানোর জন্য, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার ক্ষমতা দখল করার জন্য, হিন্দুত্ববাদী ভাবাবেগ তৈরি করার জন্য এক অভূতপূর্ব আয়োজন। তাহলে বুঝতে হবে আজকের হিন্দুত্ববাদ মানে তার পিছনে কর্পোরেট পুঁজির ফান্ডিং আছে, বিপুল পরিমাণ টাকা ওরা ইনভেস্ট করছে। এই দুটোর মধ্যে মেলবন্ধন ঘটে গেছে, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা আর তার সঙ্গে এই আদানি আম্বানি, মেলবন্ধন ঘটে গেছে। আচ্ছা, তুমি বাবু মুখ্যমন্ত্রী হয়েছো, খুব ভালো কথা, ভদ্রলোকের ছেলে। তা তুমি মুখ্যমন্ত্রী হয়ে 40-50 বছর ধরে রেলের জায়গাতে বসে আছে লোকগুলো, কেউ ফলের দোকান করেছে, কেউ একটু কাপড় জামা বিক্রি করে বাচ্চাদের। একদিন না, 40-50 বছর ধরে তারা দোকান চালায় রেলের জায়গাতে, ঠিক আছে?
বিজেপি ভোটে জেতার পর এরা প্রায় প্রত্যেকেই মাথায় ফাও আবির মেখেছিল, বেশিরভাগ। আচ্ছা, তুমি হঠাৎ করে সেখানে একটা গাছেতে নোটিশ মেরে দিয়ে এসছো, বলছে তোমাদের উঠে যেতে হবে, সেই নোটিশে লেখা আছে। তারপরের দিনই দেখা যাচ্ছে যে পুলিশ, মিলিটারি, আধা সামরিক বাহিনী বুলডোজার ফুলডোজার নিয়ে এসে হাজির, সব ভেঙে তুলে দাও। আমাদের মতন ভদ্রলোকেরা যারা অফিস আদালতে যাই গায়ে একটু সেন্ট লাগিয়ে, ধুই, ঠিক করছে, করাই উচিত। শালা সব যাওয়া যায়নি জানো, হ্যাঁ, শালা মগের মুল্লুক পেয়ে গেছে, অনেক ভদ্রলোক বলছে। একটা স্টেশনে একটা হকার তুমি খুঁজে পাবে না, কিছুদিন পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, এর পিছনে কি কোনো অর্থনীতি আছে? এর পিছনে বিরাট একটা অর্থনীতি আছে, এটা মনে রাখতে হবে। হকারগুলোকে তুলে দিতেই হবে, কারণ বহু কোম্পানির কাছ থেকে, বড় বড় কোম্পানির কাছ থেকে, একচেটিয়া কোম্পানিগুলোর কাছ থেকে আমি চাঁদা নিয়েছি, আমি তোমাকে রেলের জায়গায় ব্যবসা করিয়ে দেবো। পালিশের কাজে যাই রাজারহাটে, সেখান থেকে ফিরছি সন্ধ্যে 7টার সময়, প্রচন্ড খিদে পেয়েছে, সাঁতরাগাছি স্টেশনে এসে এক গরিবের হকারের কাছ থেকে 10 টাকা ঝালমুড়ি কিনে খেয়ে নিয়ে আপাতত পেট ভরিয়ে নিলাম। আজ থেকে 3-4 বছর পরে তুমি 10 টাকা পেট ভরাতে পারবে না। সুন্দর স্টেশনে দোকান হবে, একবারে ঝাঁ চকচকে, তুমি গেলেই ভিতরে ঢুকলেই খানিকটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু পকেট থেকে 100-150 টাকা বার করতে হবে টিফিন করার জন্য। এর পিছনে অর্থনীতি হচ্ছে এই জায়গাতে। অনেকে ভাবছেন যাই বলো বাবু, মুসলমানদের দিয়েছি, কুরবানিতে তো সব বন্ধ করে দিল, বগল বাজাচ্ছে অনেকে। কিন্তু কেউ কি একটু ভাবে যে এই কুরবানির সঙ্গে, গরু কুরবানির সঙ্গে কি বিরাট অর্থনীতি যুক্ত হয়েছে আমাদের পশ্চিমবাংলায়? 1,35,00,000 মানুষ, একটা গরু জন্মানোর পর থেকে আর মারা যাওয়া পর্যন্ত যে ব্যবসা বাণিজ্য হয়, তাতে 1,35,00,000 মানুষ যুক্ত। কেউ গরুর দুধ বিক্রি করে, কেউ ট্যানারিতে কাজ করে, সব উঠে যাবে। সত্যি কি উঠে যাবে নাকি? ভুল কথা। আসলে এর পিছনেও বিরাট অর্থনীতি আছে, বিশাল অর্থনীতি আছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে গোটা পৃথিবীতে এই গরুর মাংস এক্সপোর্ট করার, রপ্তানি করার দ্বিতীয় স্থানে আছে। এবং যেসব এক্সপোর্ট কোম্পানি আছে না, সে সব মালিক কিন্তু হিন্দুরা, বিজেপি নেতারা। একচেটিয়ায় গরুগুলোকে তুমি আমি কেউ বুঝতেই পারবো না। আসলে এই খুচরো গরুর আর এসব কারবার চলবে না। এই একচেটিয়া কারবারিরা, যাদের থেকে ওরা টাকা নিয়েছে, ফান্ডিং করেছে যারা, ওই একচেটিয়া কারবারিরা বিপুল ব্যবসা করে চলে যাবে। আর আমরা যারা নানা গ্রামে গঞ্জে একটু গরু চাষ করে, আচ্ছা কে আছে এমন একটা গরু দুধ দেয় 6 বছর? গরু তো বাঁচে 18 বছর। তা বাকি সময়টা আমি গরুটাকে বাইরে বাইরে বসে বসে খাওয়াবো নাকি? তাহলে গরু ছেড়ে দিতে হবে আমাকে। গ্রামগঞ্জে ছাড়বো কোথায় রে বাবা? এর ঝিঙে গাছ খেয়ে নেবে, উচ্ছে গাছ খেয়ে নেবে, গাছপালায় মুখ দেবে। যে পরিস্থিতি আসছে, উড়িবেড়ে শহরে আজ থেকে 5 বছর পরে তুমি দেখবে পাল পাল গরু ঘুরে বেড়াচ্ছে, যে পরিস্থিতি আসছে। তাহলে সবকিছুর সঙ্গে একটা অর্থনীতি যুক্ত হয়ে আছে। অনেক কথা, এ একদিনে কথা শেষ হওয়ার নয়। আমি তোমাদেরকে বলবো, আমরা যারা লাল ঝান্ডা করি, আমরা গরিবের ঐক্যের কথা বলি। যদি এই রকম পরিস্থিতিতে এদেরকে রুখতে হয়, এরা যে লাইনে হাঁটছে, যদি এদেরকে রুখতে হয়, আসলে হিন্দুত্ব ফিন্দুত্ব সব বাজে কথা, গরিবকে ওরা পিষে মারবে, পায়ের তলায় পিষে মারবে, কোনো কথা বলার অধিকার থাকবে না, সব কথা বলার অধিকার কেড়ে নেবে, সব প্রতিবাদকে কেড়ে নেবে। আর সেজন্য ওরা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করবে, পুলিশকে ব্যবহার করবে, সেজন্য বুলডোজার ব্যবহার করবে। ওদের কাছে অস্ত্র দুটো, একটা বুলডোজার, একটা এনকাউন্টার। এনকাউন্টার আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সিএএ নিয়ে যারা আন্দোলন করেছিল, ডিজিকে নির্দেশ দিয়েছে সব ফুটেজ খুঁজে বার করতে হবে, কারা কারা সেই সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল।
এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কি ইঙ্গিত করছে আমরা কেউ বুঝতে পারছি না, ইঙ্গিত তো অত্যন্ত পরিষ্কার। কিন্তু অন্নপূর্ণার ভান্ডার কি হবে? আমরা করব না, আমরা করব না। সরকারি প্রকল্প ভোটের আগে ছিল এক পাতা, সব বাড়িতে বাড়িতে বিজেপি নেতারা দিয়ে এসেছিল তো মোদির ছবি লাগানো, এক পাতা নয়। হাই ভোট মিটে যেতেই অ্যাপ্লিকেশন ফর্মটা হয়েছে 13 পাতার, তাতে সবকিছু তোমাকে দিতে হবে। তোমার পরিবারের যত সদস্য আছে তাদের জায়গা জমি জিরের থেকে শুরু করে প্যান কার্ড নম্বর সব দিতে হবে। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যত লোক লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তত লোক অন্নপূর্ণার ভান্ডার পাবে না। আর এমনি তো মুখ্যমন্ত্রী বলছে অর্ধেক নাকি সব বাংলাদেশি ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল। ঠিক আছে, আর 27 লাখের গল্প ছেড়ে দাও না, সে তো 27 লাখ কাগজে তুমি দেখেছো। লক্ষ্মীর ভান্ডার কেউই পাবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাই তো বন্ধ হবে 3 মাস পরে। ওই জায়গায় অন্নপূর্ণা আসছে, তো লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা আসছে। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, আমরা আবেদন করব, ফর্ম পূরণ করব, যা কাগজপত্র দেওয়ার দেবো, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি না করি এই সুযোগ অন্যজনরা নেবে। আচ্ছা, আমাদের এই এলাকায় বিজেপি নেতা কারা? এদের মতো পাল্টি বাজার কেউ আছে? যারা বিজেপির নেতা আমাদের এই এলাকায় তৈরি হয়েছে, রাজ্যের কথা ছেড়ে দিন, রাজ্যে তো যারা আজকের বিজেপির নেতা সবই তো প্রাক্তন তৃণমূল। এই শুভেন্দু তো ছিল মমতার সেকেন্ড কমান্ড। 2020 সালে শুভেন্দু তো বিজেপিতে যোগ দিয়েছে ডিসেম্বর মাসে, তার আগে তো তৃণমূলের নেতা। এখানের না, সব জায়গাতে একই চিত্র দেখবেন। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে ভেঙেই বিজেপির উত্থান ঘটেছে, সেই হয়েছে মুখ্যমন্ত্রী। আসামে কংগ্রেসের নেতা হিমন্ত বিশ্ব শর্মা সারদায় ফাঁসলো, তার বাড়িতে তদন্ত করতে গেল ইডি, তারপরে অমিত শাহ পতাকার হাত থেকে পতাকা নিয়ে ওয়াশিং মেশিনে ফ্রেশ হয়ে এখন হয়ে গেল আসামের মুখ্যমন্ত্রী। সব কটা জায়গাতেই পাল্টিবাজদের ওরা মাথায় নিয়ে এসছে। আর আমাদের এখানে দেখবেন যে কটা বিজেপির নেতা গজিয়ে উঠেছে, এই সব কটা মাল হচ্ছে পাল্টিবাজ। কেউ কিছুদিন আগেই তৃণমূল করতো, পাল্টি খেয়ে বিজেপি করছে, ঠিক আছে। আবার তারও আগে কেউ হয়তো বামফ্রন্ট করতো, বামফ্রন্টের কোনো শরিক দলের নেতা ছিল, ঠিক আছে, তারপরে পাল্টি খেয়ে তৃণমূলে গেছে, তারপরে এখন আবার বিজেপিতে গেছে। সব তো পাল্টি খাওয়া লোক। তা এরা আমাদের এই পশ্চিম বাংলায় এখন। আমি তোমাদেরকে বলবো এদের মোকাবিলা করতে হবে। 15 বছর আমরা লড়াই করেছি। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, তার বাহিনী, তার পুলিশ, সব কিছুর বিরুদ্ধে আমরা লড়েছি। আমরা কেউ ইঁদুর গর্ত খুলিনি, মাটিতে লুকিয়েও পড়িনি। আমরা যখন সরকার থেকে হেরে গেছিলাম তখন মাটির নিচে থেকে খালি কঙ্কাল উদ্ধার হচ্ছিল। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? আর এখন মাটির নিচে থেকে কি বেরোচ্ছে? বান্ডিল বান্ডিল নোট বেরোচ্ছে। আমি একজনকে বললাম যে আজ থেকে 5 বছর পরে যখন শুভেন্দু হারবে, মাটির নিচে থেকে খালি তাল তাল সোনা আবিষ্কার হবে, সোনা আবিষ্কার হবে, দেখবেন। আমি বলবো যে এদেরকে মোকাবিলা করতে গেলে যে ভাষ্যরা তৈরি করেছে গরিবকে ভাগ করা, এটাই ওদের লক্ষ্য। জাতের নামে, ধর্মের নামে নানাভাবে গরিবকে ভাগ করবো ওরা। আর আমরা গরিবকে এক জায়গায় করতে চাই, একজোট করতে চাই। লুটে খেগোদের বিরুদ্ধে খেটে খেগোদের লড়াই, ঠিক আছে। ধর্মের নামে, জাতের নামে যে রাজনীতি পশ্চিমবাংলায় এই দুজন মিলে আমদানি করেছে, যদি এটাকে খতম করতে হয় তাহলে হিন্দু মুসলমান সব গরিবকে এক হতে হবে এই রাক্ষস হায়নাদের বিরুদ্ধে। আর যদি এক হতে হয় তাহলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, আমাদের সক্রিয় হতে হবে। যদি আমি মনে করি পুলিশি আক্রমণের, রাষ্ট্রীয় সন্ত্রাসের আক্রমণের মোকাবিলা করব, তাহলে কোনো নিষ্ক্রিয় সমর্থনের মধ্যে দিয়ে তা হবে না।
চাই সক্রিয় সমর্থন। না না, আমরা সব ঠিক আছি, ঠিক আছি। আমি দেখেছি তো, এই গ্রামে অনেকবার বসেছি তো, যখন বসেছি অনেকে মাথা নেড়েছেন, হ্যাঁ আমরা সব ঠিক আছি। আর যেদিনে লড়াই সেদিন দেখি তলা ফাঁকা ছিল 15 গাছা, তারপরে আমি দেখছি পিছনে কেউ নেই। না, আপনি কোনো লড়াই গড়ে তুলতে পারবেন না যদি এর মোকাবিলা আপনাকে করতে হয় চাই সক্রিয় সমর্থন। কারণ সক্রিয় সমর্থন ছাড়া আপনি এদের সামনে চোখে চোখ রেখে লড়াই গড়ে তুলতে পারবেন না, মানুষকে নিরাপত্তা দিতে পারবেন না। এই যে আগামী সোমবার আমরা এসডিও অফিস অভিযান ডেকেছি, 3-4টে দাবি আমাদের। এত লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে গেল, রাত্রে ঘুমোতে পারছে না, আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প পড়ে গেছে। 6 জন ভোটার, তার মধ্যে একজন ভোটার লিস্টে নাম নেই, নাম কেটে গেছে। মুখ্যমন্ত্রী হুমকার দিচ্ছে, সে টিভির পর্দায় দেখছে, প্রথমে ডিটেক্ট করব, তারপর ডিলিট করব, তারপর ডিপোর্ট করে দেবো, সন্দেহ হলে ধরবো, একদম সোজা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে চালান করে দেবো। মানুষ আতঙ্কিত, অসহায় মানুষ। আচ্ছা, এরা প্রত্যেকটিতে আপিল করেছে ট্রাইব্যুনালে, এদের ভোটাধিকার এরা কবে ফেরত পাবে? এসডিও অফিসে সব আমরা জমা করেছিলাম, এসডিওর দায়িত্ব ছিল না? যুগ যুগ ধরে এখানে বাস করছে, বংশ পরম্পরায় বাপ 14 পুরুষ বাস করছে, কেন তারা ভোটার তাদের ফেরত পাবে না? এই দাবি নিয়ে জোর করে উচ্ছেদ করছে। আমরা বলেছি কোনো উচ্ছেদ না, উচ্ছেদের আগে কথা বলতে হবে, এটা গণতান্ত্রিক দেশ, এ তো স্বৈরতান্ত্রিক কোনো রাষ্ট্র না, এ রাজা মহারাজের দেশ নাকি এটা? মানুষ ভোট দিয়ে তোমাকে পাঠিয়েছে। মানুষের হকারি করতে ভালো লাগে? ফুটপাতে ডালা নিয়ে ফল বিক্রি করতে ভালো লাগে? তার কাজ নেই বলেই তো করছে। তাই এদের সঙ্গে কথা বলতে হবে, আলোচনা করুন, যদি জায়গা লাগে ছেড়ে যাবে এরা, কিন্তু এদের বিকল্প একটা পথ দেখান, এরা বাঁচবে কেমন করে? তাহলে গণতন্ত্রে কখনো জোর জবরদস্তি করে বুলডোজার দিয়ে উৎখাত করা যায় না। তাই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ না। ভোটের আগে কল সব জলদাস ছিল, অনেক জায়গায় জল বন্ধ হয়েছে, কল আছে জল নেই, পানীয় জলের সংকট। এই সব নিয়ে এসডি অফিসে আমরা অভিযানের ডাক দিয়েছি, ডেপুটেশনের ডাক দিয়েছি, বেলা 3টের সময় গরুহাটার মাঠে আসতে হবে, ওখান থেকে মিছিল যাবে এসডি অফিসে। আমাদের পার্টির এই ট্রাইব্যুনালে যাওয়া আসা যে লয়ারকে আমরা পার্টির পক্ষ থেকে ব্যবস্থা হয়েছে, সব্যসাচী চ্যাটার্জি, ও আসবে বলেছে, ওর দেরিতে আসবে, 3:30-4টে, আজকে ওর সঙ্গে কথা হলো। আমি তোমাদেরকে বলবো, ধাপে ধাপে আমাদেরকে জমাটি হতে হবে, আমাদেরকে ঘন হতে হবে। মনে রাখতে হবে, তৃণমূল যেমন করে প্রশাসন চালাতো, বিজেপি তেমন করে প্রশাসন কখনোই চালাবে না। তৃণমূল পার্টি তার সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব, সবাই নেতা ছিল ওদের, কিন্তু বিজেপি পার্টিটা চলে একটা কেন্দ্র থেকে। আপনি থানাতে গ্যাট গ্যাট করে গিয়ে বলেন আমি বিজেপি করেছি, পাড়ায় পতাকা লাগিয়েছি, আপনাকে পাত্তাই দেবেন না। মনসাতলা অফিস থেকে যা ফোন যাবে ওই অনুযায়ী কাজ হবে। তৃণমূলের কোনো নীতি নেই, আদর্শ ছিল না, কিন্তু বিজেপির একটা নীতি আছে, একটা আদর্শ আছে, সেটা হচ্ছে আমাদের সমাজটাকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া, জঙ্গলের রাজ কায়েম করা, এটাই ওদের আদর্শ। আর একে যদি মোকাবিলা করতে হয় তাহলে সুশৃঙ্খল বাহিনী চাই, সংগঠিত বাহিনী চাই, গরিবের বাহিনী চাই, সক্রিয় সমর্থন চাই। আমি বিশ্বাস করি এসব কথা তোমরা বুঝবে এবং ধাপে ধাপে থাকবে আমাদের সঙ্গে। এই মোটামুটি বলার, অনেকক্ষণ বলে ফেললাম।